2013 সালে বাংলাদেশের রাজনীতিতে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা সেই সময়ে কোটি মানুষের আবেগকে নাড়িয়ে দিয়েছিল। শাহবাগের মোড়ে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। টেলিভিশনের পর্দায় নতুন নতুন মুখ উঠে আসছিল। গণজাগরণ মঞ্চ নামটা তখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত শব্দ। কিন্তু আজ ঠিক এক যুগ পর সে মঞ্চের কোনো চিহ্ন নেই। সে মুখগুলো কেউ লন্ডনে, কেউ আমেরিকায়, কেউ আত্মগোপনে। প্রশ্ন হচ্ছে, এত বড় একটা আন্দোলন কিভাবে নিশ্চিহ্ন হয়ে গেল? আর যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিল তাদের সঙ্গে আসলে কি হলো? আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। শাহবাগ 2013 আসলে কি ঘটেছিল? ফেরত যাওয়া যাক 2013 সালের 5 ফেব্রুয়ারিতে। 1971 সালের যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই রায়ে ক্ষুব্ধ হয়ে ঢাকার শাহবাগ মোড়ে জমায়েত শুরু হয়। দাবি ছিল ফাঁসি, সর্বোচ্চ শাস্তি। দ্রুত এই জমায়েত বিশাল আকার ধারণ করে। তরুণ ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, ছাত্র সংগঠনের কর্মীরা এসে যোগ দেয়। মিডিয়া একে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে প্রচার করতে শুরু করে। গণজাগরণ মঞ্চ নাম দেওয়া হয়। কিছু মুখ রাতারাতি তারকা হয়ে যায়। কিন্তু পর্দার আড়ালে যা ঘটছিল সেটা তখন অনেকেই দেখতে পাননি অথবা দেখতে চাননি। গণজাগরণ মঞ্চের সবচেয়ে পরিচিত মুখ ছিলেন ইমরান ঈদ সরকার, একজন তরুণ চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার, অনলাইনে সক্রিয় ব্লগার। শাহবাগ আন্দোলনে তিনি রাতারাতি জাতীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। টেলিভিশনের প্রতিটি চ্যানেলে তার মুখ, পত্রিকায় তার ছবি। তিনি হয়ে ওঠেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র। কিন্তু তারপর কি ঘটল? ইমরান নিজের রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন। এটাই ছিল তার ভুল, অন্তত ক্ষমতাসীনদের দৃষ্টিতে। কারণ তৎকালীন সরকার চায়নি নতুন কোনো রাজনৈতিক শক্তি তৈরি হোক যেটা তাদের নিয়ন্ত্রণের বাইরে। ফলাফল, যে মানুষটাকে আন্দোলনের প্রতীক বানানো হয়েছিল তাকে গ্রেফতার করা হলো, ব্যবহার শেষে ছুঁড়ে ফেলা হলো। এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পুরনো প্যাটার্ন। তৈরি করো, ব্যবহার করো, পরিত্যাগ করো। 2016 সালের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নন্দিতার সঙ্গে বিয়ে হয় ইমরানের। 2018 সালে সেই সংসার ভেঙে যায়। এরপর তিনি আর বিয়ে করেননি। 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান ইমরান। ফলাফল মাত্র 2775 ভোট। আওয়ামী লীগের প্রার্থী পেয়েছিলেন 1,62,000-এর বেশি ভোট। সেই নির্বাচন নিয়ে ইমরান নিজেই বলেছিলেন, অনিয়ম ও ভোট ডাকাতিতে এটি ইতিহাসের জঘন্যতম নির্বাচন। অর্থাৎ যে সরকারের হয়ে তিনি মঞ্চ গরম করেছিলেন সেই সরকারের নির্বাচনকেই তিনি ডাকাতি বললেন। আজ ইমরান আমেরিকায় অতি গোপনীয়তা রক্ষা করে বসবাস করছেন বলে জানা যায়। মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দেন, কিন্তু সেগুলো আর কারো মনোযোগ আকর্ষণ করে না। আপনার কি মনে হয়, ইমরান সরকার আসলে শুধু একজন ব্যক্তি, নাকি তিনি একটা পুরো রাজনৈতিক সংস্কৃতির প্রতীক যেখানে মানুষকে ব্যবহার করে ফেলে দেওয়া হয়? গণজাগরণ মঞ্চের আরেকটি মুখ ছিলেন লাকি আক্তার। সেই বিখ্যাত ছবি, আকাশের দিকে মুখ তুলে হাতে মাইক্রোফোন, গলার রগ ফুলিয়ে স্লোগান দিচ্ছেন। এই দৃশ্য তখন পত্রিকার প্রথম পাতায় ছাপা হতো। ফেনীর সোনাগাজী থানায় জন্ম লাকির। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হয়েছিলেন। বামধারার রাজনীতির সক্রিয় কর্মী। কিন্তু শাহবাগ আন্দোলনের সময়ে লাকিকে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। তাকে নিয়ে নানা ধরনের কুৎসা ছড়ানো হয়, যা সবটুকু যাচাইযোগ্য নয়। তবে গণজাগরণ মঞ্চকে ঘিরে শাহবাগ এলাকায় যে পরিবেশ তৈরি হয়েছিল সেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পরবর্তীতে একাধিক সূত্র উঠে এসেছে। বিয়ে করেছেন একই সংগঠনের কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সচিবকে। 2019 সালে তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু 2024 সালে হাসিনা সরকারের পতনের পর লাকি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করেন। গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। অভিযোগ ওঠে, লাকির নির্দেশে পুলিশের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় মামলা হয়। এরপর থেকে লাকি আত্মগোপনে। সামাজিক মাধ্যমে তাকে গ্রেফতারের দাবি ওঠে। কেউ কেউ হুমকিমূলক পোস্ট দেন। যে মুখটি একসময় টেলিভিশনের প্রতিটি চ্যানেলে ছিল, আজ সেই মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু এখানে গল্পটা শেষ নয়। আরও একটি চরিত্র আছে যার গল্প হয়তো সবচেয়ে বেশি চমকপ্রদ। গণজাগরণ মঞ্চের সম্মুখ সারিতে থাকা আরেকটি নাম সিদ্দিকী নাজমুল আলম। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ছিলেন 2011 থেকে 2015 পর্যন্ত। তবে তার অতীত ইতিহাস কম চমকপ্রদ নয়। ভর্তির আগে তিনি ইসলামী ছাত্র শিবিরের ফোকাস কোচিং সেন্টারে থাকতেন। পরে ছাত্রলীগে যোগ দেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাইয়ের অভিযোগ ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চুরির সিন্ডিকেটের পৃষ্ঠপোষক ছিলেন বলেও অভিযোগ করেছে। 2015 সালের 4 ফেব্রুয়ারি তিনি হঠাৎ বিদেশে চলে যান।
আর এখানেই আসল তথ্যটা। বর্তমানে সিদ্দিকী নাজমুল যুক্তরাজ্যে বিনিয়োগকারী ভিসায় অবস্থান করছেন। ব্রিটিশ আইন অনুযায়ী এই ভিসা পেতে ন্যূনতম 2 লক্ষ পাউন্ড, বাংলাদেশি টাকায় 2 কোটির বেশি বিনিয়োগ করতে হয়। তার ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখলে 6টি কোম্পানির সন্ধান পাওয়া যায়। ফ্লেক্স ফ্লো লিমিটেড, এলিট সিটি লিমিটেড, নাচ ইকোভিডি প্রপার্টিজ লিমিটেড, এসএনবি অটোস লিমিটেড, এসএনআর ইউকেভিডি লিমিটেড এবং কার মিউজিয়াম লিমিটেড। ইস্ট লন্ডনের ক্যান স্ট্রিট রোডে নাচ ইউকে ভিডি প্রপার্টিজ নামের আবাসন ব্যবসার একক পরিচালক তিনি। সে কোম্পানির মূলধন দেখানো হয়েছে 8.5 লক্ষ পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় 10 কোটি। প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের একজন ছাত্র, যিনি ছাত্রলীগের কর্মী ছিলেন, তিনি কোথা থেকে এত বিপুল সম্পদের মালিক হলেন? আয়ের উৎস কি? লন্ডনে কোটি কোটি টাকার ব্যবসা দাঁড় করানোর পুঁজি কোথা থেকে এলো? যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও এই প্রশ্ন নিয়ে কানাঘুষা আছে বলে জানা গেছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি স্ক্রিনশটে দেখা গেছে নাজমুল অন্য একজনকে ধ্বংসাত্মক কাজের নির্দেশনা দিচ্ছে। লন্ডনে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা, এই অভিযোগ যদি সত্য হয় তাহলে বিষয়টি শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আপনার কি মনে হয়, এটা শুধু একজনের ব্যাপার, নাকি এরকম আরো অনেকে আছেন যারা বিদেশে বসে একই কাজ করছেন? হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এই নতুন পরিস্থিতির গণজাগরণ মঞ্চের কুশীল বদয়ের অবস্থান আরো প্রান্তিক হয়ে গেছে। যারা হাসিনা সরকারের হয়ে কাজ করেছিল তারা এখন ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত হচ্ছে। লাকি আক্তারের গ্রেফতারের দাবি উঠেছে। ইমরান সরকার আমেরিকায় লুকিয়ে আছেন, নাজমুল লন্ডনে কোটি টাকার ব্যবসা চালাচ্ছেন। কিন্তু বড় প্রশ্ন হলো, এই মানুষগুলো কি কখনো জবাবদিহিতার মুখোমুখি হবে? গণজাগরণ মঞ্চের নামে যে সামাজিক বিভাজন তৈরি হয়েছে, যে রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে, সেটার দায় কে নেবে? গণজাগরণ মঞ্চ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তবে যে কারণে গুরুত্বপূর্ণ সেটা অনেকের ধারণার চেয়ে ভিন্ন। এটা দেখিয়ে দিয়েছে কিভাবে জন আবেগকে পরিকল্পিতভাবে ব্যবহার করা যায়, কিভাবে তরুণদের সামনে দাঁড় করিয়ে পেছন থেকে ক্ষমতার খেলা খেলা যায়, কিভাবে ব্যবহার শেষে মানুষকে ছুঁড়ে ফেলা যায়, আর কিভাবে এই পুরো প্রক্রিয়ায় কিছু মানুষ কোটিপতি হয়ে বিদেশে পালিয়ে যায় আর বাকিরা রাস্তায় পড়ে থাকে। আজ গণজাগরণ মঞ্চের কুশীল পদের খোঁজ নিতে গেলে একটাই ছবি পাওয়া যায়, কেউ পালিয়েছে, কেউ লুকিয়েছে, কেউ নামগন্ধ মুছে দিতে চাইছে, কিন্তু ইতিহাস মুছে যায় না। আর যে পাঠ এই ঘটনা থেকে নেওয়ার, সেটা নেওয়া না হলে একই ভুল বারবার হবে, নতুন নামে, নতুন মুখে, নতুন মঞ্চে, কিন্তু একই প্যাটার্নে। পরবর্তী সময়ে এই কুশীলবদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে? বিদেশে পাচার হওয়ার সম্পদ কি ফেরত আসবে, নাকি এরা সবাই নিরাপদে বিদেশে বসে বাকি জীবন কাটিয়ে দেবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? গণজাগরণ মঞ্চের কুশীলপদের বিচার হওয়া উচিত বলে মনে করেন কি? কমেন্টে আপনার মতামত জানান।